বাংলাদেশে দ্রুতই আসবে করোনা টিকা, শুরুতেই পাবেন স্বাস্থ্যকর্মী সহ সম্মুখ যোদ্ধারা। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই মহামারী নিয়ন্ত্রণে রাখার। আশার কথা, বিভিন্ন দেশে কোভিড-19-এর টিকা প্রদান শুরু হয়েছে। বাংলাদেশেও আমরা দ্রুত টিকা নিয়ে আসার সব ধরনের চেষ্টা করছি। জোর দেয়া হচ্ছে টিকা প্রয়োগ, প্রশিক্ষণ ও সংরক্ষণে। যাদের মাধ্যমে সংক্রমণটা ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি, যাদের মধ্যে সংক্রমণ হলে জটিলতা অথবা মৃত্যু ঝুঁকি বেশি, সেই গ্রুপটাকে আমরা দিব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। আর অন্যান্য শীর্ষ সংবাদ। থানা পুলিশ লেভেল না মেট্রো ইয়া লেভেলের কিছু টাকা চাঁদা দেবো আমরা। পুলিশ যায় 400-500 টাকা। এই যে আমাদের ঘর এখানে মালনামালি 100 করে লাই। পথে পথে চাঁদাবাজির কারণে মাছের ফসল ভোক্তার কাছে পৌঁছায় কয়েক গুণ বেশি দামে। নাটোরে 1 কেজি মূলার দর নেমেছে 1 টাকায়, হতাশ কৃষক। এবং রাজধানীতে হাজার হাজার গ্রাহকের ইন্টারনেট ও কেবল সংযোগ কেটে তার অপসারণ। বেঁধে দেওয়ার সময় না সরানোর কারণেই অভিযান, অজুহাত সিটি কর্পোরেশনের। বাংলাদেশে দ্রুত করোনা টিকা আসবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুরুতেই ভ্যাকসিন পাবেন স্বাস্থ্যকর্মী ও সম্মুখ যোদ্ধারা। আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের 2 বছর পূর্তি উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন। এ সময় দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে সরকার প্রধান বলেন, উন্নয়নের পথে সব বাধা দূর করা হবে। 30 মিনিটের ভাষণে টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই মহামারী নিয়ন্ত্রণে রাখার। আশার কথা, বিভিন্ন দেশে কোভিড-19-এর টিকা প্রদান শুরু হয়েছে। বাংলাদেশেও আমরা দ্রুত টিকা নিয়ে আসার সব ধরনের চেষ্টা করছি। টিকা আসার পরপরই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে। করোনা ভাইরাস মহামারী ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। অনেক দেশের অর্থনীতিতে স্থবিরতা নেমে এসেছে। বাংলাদেশের অর্থনীতিও ক্ষতির মুখে পড়েছে। তবে বিভিন্ন নীতি সহায়তা এবং বিভিন্ন উদারনৈতিক আর্থিক প্রণোদনা প্যাকেজ প্রদানের মাধ্যমে আমরা অর্থনীতির চাকাকে সচল রাখার চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত আমরা 1,21,000 কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি, যা মোট জিডিপির 4.3%। পরিস্থিতি বিবেচনা করে আমরা সে প্রক্রিয়া এখনো অব্যাহত রেখেছি। বিভিন্ন শ্রেণী পেশা প্রায় 2.5 কোটি প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা নগদ অর্থসহ বিভিন্ন সহায়তার আওতায় এনেছি। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বৃদ্ধি করা হয়েছে। গত অর্থ বছরে আমাদের জিডিপি 5.24% হারে বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রাক্কলন অনুযায়ী এবছর জিডিপির প্রবৃদ্ধি হার দাঁড়াবে 7.4%। আমি অত্যন্ত আনন্দিত যে দেশবাসী এই দুঃসময়ে আমার এবং আমার সরকারের পাশে ছিলেন এবং আপনারা আমাদের এই দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন। এ ধরনের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ভবিষ্যতেও আপনাদের পাশে পাব, এই আশাবাদ ব্যক্ত করছি। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়ক বেয়ে দুর্বার গতিতে ধাবিত হচ্ছে, তা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত হতে না পারে, সেদিকে আপনাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। উন্নয়নের পথে সকল প্রতিবন্ধকতা দূর করতে আমরা বদ্ধপরিকর। কিছু অসাধু মানুষ নানা কৌশলে জনগণের সম্পদ কুক্ষিগত করার অপচেষ্টায় লিপ্ত থাকে। আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। দুর্নীতিবাজ যে দলেরই হোক আর যত শক্তিশালী হোক, তাদের ছাড় দেওয়া হচ্ছে না এবং হবে না। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করছে। আইনের শাসন সমুন্নত রেখে মানুষের নাগরিক এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে যা যা প্রয়োজন আমরা তা করব।
ভারত থেকে ভ্যাকসিন রফতানিতে কোনো বাধা না থাকলেও তা কবে রফতানি করা হবে তা উৎপাদনের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, প্রতিবেশী দেশের মানুষ কবে এই ভ্যাকসিন পাবেন তা এখনো সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। Not one of them has said any such thing about a ban on exports. Nobody said a ban on exports. Now I don't know why this picked up like this. ভারতের সরকার বা অন্য কেউ সেখানে উৎপাদিত করোনা ভ্যাকসিন রপ্তানির উপর নিষেধাজ্ঞা দেয়নি, ফলে ভ্যাকসিন রপ্তানিতে কোনো বাধা নেই। তাই ভারতীয় জনগণের পাশাপাশি প্রতিবেশী দেশের মানুষও গুরুত্ব পাবে। তবে কবে থেকে ভ্যাকসিন রপ্তানি হবে তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ভ্যাকসিন কতটা উৎপাদন করা যাবে তার উপরই নির্ভর করবে রপ্তানি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আগামী মাসের প্রথম সপ্তাহেই দেশে কোভিড ভ্যাকসিন পৌঁছাবে। এখন টিকা সংরক্ষণ ও প্রয়োগের প্রশিক্ষণে জোর দেওয়া হচ্ছে। তবে টিকা পাওয়ার ক্ষেত্রে কারা অগ্রাধিকার পাবেন সেই তালিকা এখনো চূড়ান্ত হয়নি। মুজাহিদ শুভর রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে চলছে কোভিড ভ্যাকসিনের প্রয়োগ। বাংলাদেশে এখনো টিকা পৌঁছানোর অপেক্ষা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই টিকা পাবার আশ্বাস দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার সেব্রিনা ফ্লোরা। যাদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি, যাদের মাধ্যমে সংক্রমণটা ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি, এই গ্রুপটাকে আমরা আইডেন্টিফাই করছি, পর্যায়ক্রমে যাবে। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, যাদের মধ্যে সংক্রমণ হলে জটিলতা অথবা মৃত্যু ঝুঁকি বেশি, সেই গ্রুপটাকে আমরা দিব। এইভাবে আমাদের ক্রাইটেরিয়া ঠিক করা হয়েছে। আমরা আশা করি আমরা ফেব্রুয়ারি মাস থেকে টিকা পেয়ে যাব। হাতে সময় কম থাকায় এখন টিকা সংরক্ষণ ও প্রয়োগে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ নিয়ে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। হামের টিকা দেয়া শেষ হলেই জেলা উপজেলার সংরক্ষণাগারে রাখা হবে কোভিড টিকা। তবে প্রশিক্ষণ চলমান থাকলেও মহড়া বাকি রয়েছে বলে জানিয়েছেন কোভিড-19 টিকা বিতরণ কমিটির সদস্য ডাক্তার মুশতাক আহমেদ। পেপার ওয়ার্ক অনুযায়ী মাইক্রো প্ল্যানিং হচ্ছে, অর্থাৎ যেই যে সেন্টার দেওয়া হবে, কতজন দিবে, কবে কবে কে আসবে, সেসব পরিকল্পনা করা হচ্ছে। যে কোন কোন সিরিয়াল তাদের রেজিস্ট্রেশনগুলো, তালিকাগুলো করা হচ্ছে, এগুলো আবার ডিজিটালি রেজিস্টার করতে হবে। আমাদের যারা দীর্ঘদিন ধরে টিকা দেন, আমাদের স্বাস্থ্য সহকারী থেকে শুরু করে অন্যান্য যারা, তাদেরকে একটু রিফ্রেশার দিলে বা সামান্য কিছু ওরিয়েন্টেশন করলেই যথেষ্ট, তারা এটা সুচারুরূপে করতে পারবে। এদিকে টিকা পাবার ক্ষেত্রে অগ্রাধিকার কারা পাবেন তাদের তালিকা চূড়ান্ত হয়নি এখনো। তবে প্রথম মাসে 25 লাখ টিকা পাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মী, 80 বছরের বেশি বিভিন্ন রোগে আক্রান্তরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান আমজাদ হোসেন ও তার পরিবারের নামে থাকা প্রায় 100 কোটি টাকার শেয়ার ফ্রিজ করা হয়েছে। এছাড়া তাদের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংক সহ 76টি সংস্থায় চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যানের ঋণ জালিয়াতি সহ শত শত কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। তদন্ত কর্মকর্তা নিয়োগের পর সম্প্রতি তার স্ত্রী এবং মেয়ের নামে যাবতীয় শেয়ার হস্তান্তর প্রক্রিয়া বন্ধ করার অনুরোধ জানিয়ে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন। চিঠিতে উল্লেখ করা হয়, গোপন সূত্রে জানা গেছে তিনি দেশের বাইরে অর্থ পাচারের উদ্দেশ্যে শেয়ার বিক্রি করার চেষ্টা করছেন। চিঠির একদিন পর আমজাদ পরিবারের প্রায় 100 কোটি টাকার শেয়ারের তথ্য জানায় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। এদিকে বৃহস্পতিবার এস.এম. আমজাদ হোসেন ও তার স্ত্রী এবং মেয়ের নামে তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় দুদক। এছাড়া তথ্য চাওয়া হয়েছে 61টি ব্যাংকে তাদের নামে সকল লেনদেনের। সব মিলে দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানটির পাঠানো চিঠির পরিমাণ 76টি। দুদক সূত্র জানায়, দপ্তরগুলোর তথ্য পেলে আরও গতি পাবে অনুসন্ধান প্রক্রিয়া। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে হাজার হাজার গ্রাহকের ইন্টারনেট ও কেবল সংযোগ কেটে দিয়ে ঝুলন্ত তার অপসারণ করছে সিটি কর্পোরেশন। আর্থিক ক্ষতির মুখে পড়া সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বলছে, বিনা নোটিশেই অভিযান চালানো হয়েছে। এদিকে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে তার সরিয়ে না নেওয়ায় এই কার্যক্রমের অজুহাত সিটি কর্পোরেশনের। রাজধানীর সৌন্দর্য বর্ধন ও ঝুঁকিমুক্ত চলাচল নিশ্চিতে আবারও ঝুলন্ত তার অপসারণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিকল্প ব্যবস্থা না করে বৃহস্পতিবার চালানো আকস্মিক এই অভিযানে একদিকে যেমন কাঁঠালবাগান এলাকায় ইন্টারনেট ও কেবল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে, তেমনি সময় সংবাদ সহ বেশ কয়েকটি গণমাধ্যম সরাসরি সম্প্রচারে ব্যবহৃত ফাইবার অপটিক কেবল সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারা বিকল্প অপশন না দিয়ে তারা রোডে কেবল কাটতে আছে। এটা তো সবার ভোগান্তি। লাখ লাখ টাকা ইনভেস্ট করেছে, আমার চোখ দিয়ে পানি বাইরে।
চোখ দিয়ে পানি বেরোবো আর বলার কিছুই নাই আমার। লোকাল নেটওয়ার্ক দিয়ে কাজ করি আমার। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, যে কারণে আমরা অনেক লাইভ ব্রডকাস্ট করতে পারিনি। পাশাপাশি আমাদের কেবল অপারেটরের সাথে যে কানেক্টিভিটি, ফাইবার অপটিক কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটি ডিসকানেক্ট ছিল, যে কারণে আমাদের আসলে এখানেও সার্ভিস পেতে আমাদেরকে ব্যাহত হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর ব্যবসায়ীদের ঝুলন্ত তার অপসারণের আশ্বাসে এই কার্যক্রম থেকে সরে আসে কর্তৃপক্ষ। এরপর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় মাটির নিচ দিয়ে কেবল সংযোগ টানার কাজ চলমান রয়েছে জানিয়ে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি বলছে, কোনো নোটিশ না দিয়েই এবারের কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। এতে তারা কোনো পদক্ষেপ নেয়ার আগেই ভোগান্তিতে পড়ছেন হাজার হাজার গ্রাহক। একটা উদ্যোগ নিয়ে আগাচ্ছি এবং কাজও হচ্ছে, আমাদেরকে একটু জানাইলে হয়তো আমরা সহযোগিতা করতে পারতাম, বাট ওনারা তো সবকিছু আর জানায় না, সবকিছু না জানে ওনাদের মতো কাজ করে। আসলে ভোগান্তিটা গ্রাহকের হবে আর আমাদের লস হবে। সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বেঁধে দেয়া সময়ের মধ্যে তার অপসারণ না করায় এই অভিযান শুরু হয়েছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট, যা চলবে জানুয়ারি মাস জুড়ে। মাননীয় মেয়র মহোদয় যেভাবে নির্দেশনা দিয়েছিলেন সেভাবে তারা তাদের কোনো অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি না বলেই আবার এগুলো আমরা অবৈধ কেবল সংযোগগুলি আমরা অপসারণের উদ্যোগ নিয়েছি। সবাই জানে, মেয়র মহোদয়ও বলেছেন, আর বিকল্প ব্যবস্থা তারা আলোচনা করতে পারেন, আলাপ আলোচনা করতে পারেন। মাননীয় মেয়র মহোদয় যেভাবে নির্দেশনা দেবেন সেভাবেই চলবে। আইএসপিএবি বলছে, হঠাৎ চালানো এই অভিযানে রাজধানীর কাঁঠাল বাগান এলাকায় বর্তমানে 50,000 গ্রাহক সেবা বঞ্চিত হয়ে পড়েছেন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে, 1 জুলাই থেকে অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট বন্ধে কাজ শুরু, সুযোগ থাকছে নিবন্ধনের, জানালেন বিটিআরসি চেয়ারম্যান। 1 জুলাই থেকে সব অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়া শুরু করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। তবে বর্তমানে যেসব অবৈধ হ্যান্ডসেটের সংযোগ চালু আছে সেগুলো নিবন্ধনের সুযোগ পাবে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার। রাজধানীর রমনায় বিটিআরসি কার্যালয়ে টেলিকম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় করোনাকালে মোবাইল অপারেটরদের নিম্নমানের সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান। শুভ খানের রিপোর্ট। অবৈধ মোবাইল সেট বন্ধ ও বৈধ সেটের নিবন্ধনে গেল বছরের ডিসেম্বরে দেশীয় প্রতিষ্ঠান সিনেসিস আইটির সাথে চুক্তি করে বিটিআরসি। চুক্তি অনুযায়ী 120 কার্য দিবসের মধ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR সিস্টেম চালু করতে হবে সিনেসিসকে। দেশে প্রতি বছর প্রায় 3 কোটি হ্যান্ডসেট আমদানি হয়, যার মধ্যে অবৈধ পথে আসে 35%, যার বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। বৃহস্পতিবারের মতবিনিময় সভায় কবে নাগাদ অবৈধ ও নকল হ্যান্ডসেট বন্ধ হচ্ছে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বিটিআরসি জানায়, 1 জুলাই থেকেই কার্যকর হবে NEIR সিস্টেমটি। যে সেটগুলো যার হাতে আছে তাদেরকে আমরা ডিস্টার্ব না করে এই কাজটি করতে চাই। যেগুলো নতুন করে আসবে, যারা এখন যে সেটগুলো যার হাতে আছে সেগুলোকে আমরা ইনকর্পোরেট করে নেব, তাদেরকে সেই ইনকর্পোরেট করার জন্য সুযোগ দেব। বাট নতুন যেগুলো আসবে সেগুলো অবশ্যই রেজিস্টার্ড হয়ে আমাদের রেকর্ডে থাকতে হবে। করোনাকালে দেশে মোবাইল ইন্টারনেটের ব্যবহার বেড়েছে, তবে বাড়েনি গ্রাহক সেবার মান। এ অবস্থায় অপারেটরদের জবাবদিহিতার আওতায় আনতে সারা দেশে অপারেটরদের সেবার মান যাচাই বাছাই করছে বিটিআরসি। জরিপের তথ্যের ভিত্তিতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় বিটিআরসি। আমরা একটা সার্ভিস ক্রয় করেছি, যেটা আমরা আগামী 6 মাস যাব সারা বাংলাদেশে প্রায় 12,000 কিলোমিটার আমরা ড্রাইভ টেস্ট পরিচালনা করি। 6 মাস ব্যাপী এটা করা হবে এবং আশা করা যায় এখান থেকে আমরা প্রতি মাসে যে ফিডব্যাকটা পাবো সেই অনুযায়ী আমরা আবার মোবাইল কোম্পানিগুলোকে তাদের যে ফিডব্যাক অনুযায়ী তাদেরকে সার্ভিস লেভেলটা ইমপ্রুভ করার জন্য বলতে পারবো। নানা চ্যালেঞ্জ থাকলেও 2023 সালের মধ্যেই 5G সেবা চালুর ব্যাপারে আশা প্রকাশ করেন বিটিআরসির চেয়ারম্যান। এর জন্য তরঙ্গ বরাদ্দ ও গাইডলাইনের কাজ চলছে বলেও জানান তিনি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কৃষকের উৎপাদিত ফসল মাঠ থেকে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত দাম বেড়ে যায় কয়েক গুণ। কেন? শুধু পরিবহনের খরচ কি এত দাম বাড়াতে পারে? সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে পথে পথে চাঁদাবাজির ঘটনা। এমন দুর্নীতি আর লাগামহীন বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের পরামর্শ অর্থনীতিবিদদের। অনুসন্ধান শাতিলা শারমিনের, ক্যামেরা ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান। কৃষকের ঘামে ফলে সোনার ফসল। ফসল তোলার সময় কৃষক পরিবারের সদস্যদের খাটতে হয় হাড় ভাঙা খাটুনি। সবাই মিলে একসাথে দোন লাগে, আবার উঠে দোন লাগে। আগের তুলনায় যে টাকা পয়সা বা ইনকাম করতো ওই তুলনায় কম। আড়তে দর কষাকষিতে বরাবরই হেরে যান কৃষক। কখনো তো দাম ওঠে না ভ্যান ভাড়ারও। 3 টাকা কেজি এরকম, 120 টাকা এরকম মন কয়। আমরা দিলে তো গৃহস্থ বাঁচতেছে না। মোটামুটি 15-20 হাজারটা 25 হাজারটা খরচ গেল।
পাইলাম হলো 40,000 টাকা, মানে কামলার দাম ওঠে না তো। পাইকারদের অজুহাত পরিবহন ব্যয় অনেক বেশি, পথে পথে দিতে হয় চাঁদা। নিয়ে বেতন না যাত্রা করে নিয়ে বেতন লাগে 5 টাকা কেজি, আপনার গাড়ি ভাড়া আছে 3 টাকা 4 টাকা, গাড়ি ভাড়া আছে, আবার রোডের খরচ আছে, বিভিন্ন খরচ দিয়ে আবার মাল নষ্ট হয়ে যায়। এইভাবে ঘাটতি পড়ার জন্য মালের দাম বাড়ে। তাই সময় সংবাদের অনুসন্ধান দল সঙ্গী হয় ট্রাকের। শ্যামবাজারের আড়তেই চলছে দর কষাকষি। না এ পণ্যের বেচা কেনার দরাদরি নয়, দায়িত্বরত পুলিশ টাকা চাইছে চালকের কাছে। আপনারা থানা পুলিশ নেবেন না মেট্রো লেবেন আর 50 টাকা লান ভাই। এদিকে সিটি কর্পোরেশনের নামে গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে পণ্যবাহী ট্রাক প্রতি চলে চাঁদাবাজি, হাতে রয়েছে রশিদও। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে কেউ বা ক্যামেরা দেখে দেয় ভোদর। রাজধানী জুড়ে যেন চাঁদাবাজির অভয়ারণ্য। অতিষ্ঠ গাড়ি চালকদের কণ্ঠে দীর্ঘদিনের ক্ষোভ আর অন্যায়ের প্রতিবাদ। এই যে আমাদের ঘর এখানে মাল নামালি 100 করে লাই, সিটি কর্পোরেশন কিসের টাকা, হায়ার রোডে কিসের টাকা চাঁদা দেবো আমরা? 600-700 টাকা চাঁদা যায়, পুলিশ যায় 400-500 টাকা, এই মোট মিলে 1000-1500 টাকা যায় আর কি। অর্থনীতিবিদরা বলছেন, বাজার ব্যবস্থায় স্বচ্ছতা না আনলে নাজুক হয়ে থাকবে কৃষক সমাজ। তারা কিছু করছেন না, তারা কিছু করবেনও না, কারণ তারা একটা সুবিধাভোগী, এবং পুলিশ বাহিনীও জানে তারাও কিছু করবে না, কারণ তারাও একটা প্যারালাল চ্যানেলে তারাও চাঁদা সংগ্রহ করছে। এটা থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের যদি রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে এটাকে বিলোপ করা। কৃষকের হাতে বহু যত্নে এবং তার ঘামে ফলে এমন সোনা ফসল, কিন্তু সে ন্যায্য মূল্যটি কখনোই পায় না। কারণ রয়েছে সিন্ডিকেট, কারণ রয়েছে নানা দফায় দফায় চাঁদাবাজি থেকে শুরু করে নানান ধরনের ফরিয়া। এ কারণেই কৃষক কখনোই তার ঘরে ফসল তুলে খুশি হতে পারে না। শাতিলা শারমিন, সময় সংবাদ, মানিকগঞ্জ। এদিকে নাটোর শহরের বৃহত্তম পাইকারি সবজির বাজারে মাত্র 1 টাকা কেজি দরে মূলা বিক্রি করতে হচ্ছে চাষিদের। এছাড়া কেজিতে 15 টাকা পর্যন্ত কমেছে আলুর দাম। নাটোর শহরের স্টেশন বাজারের পাইকারি সবজির বাজার বিক্রির জন্য 5 মণ মূলা নিয়ে আসেন সদর উপজেলার মাঝ দীঘা গ্রামের কৃষক বাবু ও আব্দুল হালিম। শীত উপেক্ষা করে ভোরেই বাজারে হাজির হয়ে দাম শুনে হতাশ তারা। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করেও কেজি প্রতি 1 টাকার উপরে দাম বলেনি কেউ। যে মূলার আবাদ করছে কষ্ট করে, কোনো ক্যাশই উঠতেছে না। মূলা লিয়েছি বাজারে, গাড়ি ভাড়ার টাকাই হচ্ছে না। শুধু বাবু ও হালিমই নয়, শত শত কৃষক তাদের উৎপাদিত ফসলের দাম না পেয়ে হতাশ। মাত্র 7 দিনের ব্যবধানে কেজি প্রতি আলুতে কমেছে 15 টাকা। এছাড়া টমেটো, ফুলকপি সহ সব ধরনের সবজিতে কমেছে 10 টাকা পর্যন্ত। এ অবস্থায় উৎপাদন খরচ তুলতে না পারার শঙ্কায় রয়েছেন কৃষকরা। ফসল করি, পরিশ্রম করি, কিন্তু পারিশ্রমিক কোনো দাম পাই না। 7 দিনের ভিতর কপি 8 টাকা থেকে 10 টাকা। এভাবে যদি আমাদের ফসলের দাম কমে যায় তাহলে আমরা কেমন করে চলবো? এই পাইকারি বাজারে ডিসেম্বর জুড়ে প্রতিদিন প্রায় 1200 মণ সবজি সরবরাহ হলেও জানুয়ারিতে প্রতিদিন সরবরাহ হচ্ছে প্রায় 2000 মণ। পর্যাপ্ত সরবরাহ হলেও ক্রেতা কম থাকায় সবজির দাম কমেছে বলে দাবি আড়তদারদের। ক্রেতা না থাকায় মালের পর্যাপ্ত দাম কৃষকরা পাচ্ছে না। স্থানীয় কৃষি বিভাগ জানায়, প্রতিদিন নাটোর জেলায় প্রায় 500 মেট্রিক টন সবজির চাহিদা রয়েছে, আর হাটবাজারগুলোতে সরবরাহ হচ্ছে প্রায় 600 মেট্রিক টন সবজি। সময় সংবাদ, নাটোর। আমন মৌসুমে 17,500 টন লক্ষ্যমাত্রার বিপরীতে মাত্র 702 টন চাল সংগ্রহ করা হয়েছে রংপুর জেলায়। এই পরিস্থিতিতে সরকারের ঘরে চাল সরবরাহের চুক্তি না করা রংপুরের 799টি রাইস মিলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে খাদ্য বিভাগ। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। রংপুরের 880 জন মিলারের মধ্যে চলতি আমন মৌসুমে সরকারের ঘরে চাল সরবরাহের জন্য মাত্র 81 জন চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তি না করা 799টি মিলের তালিকা করে তাদের লাইসেন্স বাতিল, কালো তালিকাভুক্তি সহ কঠোর আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে খাদ্য বিভাগ। ধানের বেশি দামের অজুহাতে চুক্তি না করা মিলারদের পক্ষ নিয়ে জেলা চালকল মালিক সমিতির নেতারা হুমকি দিয়ে বলছেন, মিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে সরকারকে আমদানি করেই সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। আমরা যারা মিলার, তাদের কাছে তো আমাদের মিলে তো ধান নেই, আমাদের মিলেই তো বন্ধ। তো সেদিক থেকে ধানও কিনতে পারি নাই, চুক্তিতেও যাইতে পারিনি। আগামীতে যদি সরকার আমাদেরকে ডিফল্টার করে
তাহলে হয়তো কোনো মিলের দেশে থেকে কোনো চাল সংগ্রহ হবে না। কৃষক নেতা বলছেন বারবার চাষিদের ঠকিয়ে শতভাগ লাভ তুলে নিয়েছে মিলাররা। করোনা সংকটে সরকারকে চাল না দিয়ে ঔদ্ধত্য দেখানো মিলারদের বিরুদ্ধে কঠোর হওয়ার দাবি তার। 300 টাকা করে কৃষকের ধান কিনে মজুত করে হাজার হাজার কোটি টাকা তারা মুনাফা অর্জন করেছে। এবার এই বাজারের ঊর্ধ্বমুখীর কথা বলে তারা সরকারের সঙ্গে চুক্তি করে নাই, এটা একটা দুঃসাহস। জেলা প্রশাসক ও জেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি বলেন, মিলাররা কিছুটা সময় চেয়েছেন, শেষ পর্যন্ত চুক্তি না করলে আইনগতভাবেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাদেরকে বিদ্যুৎ থেকে শুরু করে অনেকগুলো সহযোগিতা সরকার দিচ্ছে, তারা ঋণ সহায়তা পাচ্ছে বিভিন্ন ব্যাংক থেকে। যার সামর্থ্য আছে বা ইচ্ছা করে যারা চুক্তি করেনি সেই বিষয়গুলো আমরা অবশ্যই ব্যবস্থা নিই। জেলায় এবার 81 জন মিলার 2753 মেট্রিক টন চাল সরবরাহের চুক্তি করেছেন, আর সরবরাহ করেছেন মাত্র 702 মেট্রিক টন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দেখছেন রাতের সময়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে মিরপুরে ঐচ্ছিক অনুশীলন করেছেন সাকিব আল হাসান। সিরিজের জন্য ক্রিকেটারদের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে আজ ঢাকায় এসেছেন ব্যাটিং পরামর্শক জন লুইস। শ্বশুরের অসুস্থতার কারণে গেল 15 ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যান সাকিব। দেশে ফেরেন গেল 3রা জানুয়ারি। এরপর করোনা টেস্টে নেগেটিভ হওয়ায় আজ শুরু করেন ঐচ্ছিক অনুশীলন। মিরপুরের হোম অফ ক্রিকেটে দীর্ঘদিন করেন ব্যাটিং অনুশীলন, তবে শুরুর দিনে কোনো জিম কিংবা রানিং করেননি টাইগার অলরাউন্ডার। এদিকে করোনা পরীক্ষার ফলাফলের আগ পর্যন্ত নিজ বাড়িতেই হোম আইসোলেশনে থাকবেন ক্রিকেটাররা। 10 তারিখ থেকে শুরু হচ্ছে টাইগারদের আনুষ্ঠানিক কন্ডিশনিং ক্যাম্প। এর আগে 8 জানুয়ারি বায়োবাবেলে যাবেন ক্রিকেটাররা। এদিকে ব্যাটিং পরামর্শক জন লুইস ঢাকায় পৌঁছেছেন। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশে দ্রুত আসবে করোনা টিকা, শুরুতেই পাবেন স্বাস্থ্যকর্মী সহ সম্মুখ যোদ্ধারা। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী উন্নয়নের পথে বাধা দূর করার। এই ছিল রাতের সময়ের সঙ্গেই থাকুন সময়ের।